যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চারদিক পুরো খুটখুটে অন্ধকার, হয়তো লোডশেডিং হয়েছে। মোস্তাক মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল বিছানায় তার বন্ধু সালাউদ্দিন নেই। সালাউদ্দিনের নাম ধরে ডাকতে ডাকতে মোস্তাক গোটা জায়গাটা খুঁজে বেড়াতে শুরু করে। আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? বেডরুম আর বাথরুম চেক করা হয়ে গেছে, কোথাও বিন্দুমাত্র অস্তিত্ব নেই ওর। অন্যমনস্কভাবে এদিক সেদিক ফোনের আলো বোলাচ্ছিল মোস্তাক। হঠাৎ তার মনে হল বারান্দার এক কোণায় সাদা মতো কিছু একটা পড়ে আছে। সেদিকে আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করল তা দেখে মোস্তাকের হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ে। মাটিতে অসহায়ের মতো পড়ে আছে সালাউদ্দিনের নিষ্প্রাণ দেহ। গলায় গভীরভাবে বিঁধে রয়েছে একটা বিশাল আকার ভারী পেন্সিল। কাঠের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই। আচমকা চোখের সামনে এমন ভয়াল দৃশ্য সহ্য করতে পারল না মোস্তাক। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বন্ধুর মৃতদেহের পাশে। প্রথম ভাগ। সালাউদ্দিন ভয় মেশানো ব্যঙ্গের সুরে বলে, ঘুরতে আসার জন্য বেশ চমৎকার জায়গা বেছেছ তুমি। এই বান্দরবনের গভীরে আমরা 7টা দিন কাটাবো। হেসে উঠল মোস্তাক। আরে বান্দরবনের এখনই কি দেখলে? এখনো প্রায় 2 ঘন্টার পথ বাকি। পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলল ওদের গাড়িটা। ঘণ্টা 2 বাদে রিসোর্টে পৌঁছায় মোস্তাক ও সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সালাম, এই ইকো রিসোর্টের ম্যানেজার। লোকটার দিকে তাকিয়ে মোস্তাক বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি মোস্তাক আহমেদ। আমাদের দুজনের নামে একটা রুম বুক করা আছে। জি জি। ম্যানেজার রেজিস্টার চেক করে বললেন, মোবারক, মোবারক, যা গিয়ে স্যারকে রুমটা দেখিয়ে আয়, 103টা দেখিয়ে আন। ঘরখানা ভাবনার চেয়েও চমৎকার, বেশ বড় আর খোলামেলা। পূর্ব দিকে একটি বড় উন্মুক্ত বারান্দা। বারান্দায় সুন্দর একটা বেতের দোলনা লাগানো। তখনই সালাউদ্দিন বলে, রুমটা তো ভালো, কিন্তু। মোস্তাক সালাউদ্দিনের দিকে তাকিয়ে বলে, কিন্তু কি? না মানে জায়গাটা কেমন একটু বিদঘুটে গোছের, চারদিকে ঘন ঝোপ জঙ্গল, দূরে দূরে শুধু কয়েকটা জেলে বস্তি। বলি, এইসব জায়গায় কেউ ভ্যাকেশন প্ল্যান করে? সালাউদ্দিনের কথায় মোস্তাক হেসে বলে, আচ্ছা সালাউদ্দিন, আমরা তো দেশ বিদেশের বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু নিজের এই মাতৃভূমিটাকে কি ঠিক কখনো এক্সপ্লোর করে দেখার চেষ্টা করেছি? তুমি যেগুলোকে ঝোপঝাড় আর জেলে বস্তি বলছো, সেগুলো আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের কালচারের মূল্যবান অ্যাসেট। মোস্তাককে থামিয়ে সালাউদ্দিন বলে ওঠে, আচ্ছা বেশ বেশ, ঢের হয়েছে, তাহলে এবার বলো আমাদের আজকের প্ল্যানটা কি? মোস্তাক ব্যাগ নামাতে নামাতে বলে, এতক্ষণ টানা ড্রাইভ করে এসেছি, তাই আজ ভাবছি রাতটা রেস্ট নেব। কাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব গ্রাম বাংলার শোভা দেখতে। মোস্তাকের উত্তরে সালাউদ্দিন আবার বলে, শোভা না ছাই, এই জঙ্গলমহলে ঘুরে দেখার মতো আদৌ কি কিছু আছে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মোস্তাক আবার হেসে বলে, সে না হয় কাল রোববার আগে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে নেওয়া যাবে, তারপর যাব। রাত 9টা নাগাদ রুমে ডিনার নিয়ে এলো মোবারক। খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে ও এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। মোস্তাক বলে, কিছু বলবে মোবারক? মোবারক হঠাৎ ভ্যাবা চাকা খেয়ে বলল, না স্যার, মানে একটা কথা বলার ছিল। বলো শুনি। মোবারক আমতা আমতা করে বলছিল, না মানে বলছিলাম যে আজ একটু চোখ কান খোলা রাখবেন, একা একা বাইরে যাবেন না। মোস্তাক থতমত খেয়ে বলল, কেন মোবারক? এই অঞ্চলে বন্য পশুদের উপদ্রব আছে নাকি? বাঘ বা বুনো হাতি? মোবারক একখানা নেতো হাসি হেসে বলল, না স্যার, এখানে জঙ্গল পাতলা, বাঘ বা হাতি জাতীয় কোনো জন্তু এদিকে খুব একটা আসে না। বনের আরো গভীরে ঢুকলে ওদের দেখা পেলেও পেতে পারেন, তবে
এইখানে ওদের তেমন একটা দৌরাত্ম্য নেই। তবে যে তুমি বললে চোখ কান খোলা রাখতে, হ্যাঁ স্যার, আসলে আজ তো অমাবস্যার রাত। তাছাড়া জায়গাটা নিতান্তই গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল তো ঠিক আছে, কিন্তু এই অমাবস্যার গেরোটা কি? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল মোবারক। কিছু না স্যার, শুধু আপনাদের একটু হুঁশিয়ার থাকতে অনুরোধ করছি। আর আমি যা বললাম সেসব কথা আর ম্যানেজার সাহেবকে জানাবেন না, উনি নির্ঘাত আমার চাকরি খেয়ে ফেলবেন। কেন? উনি হয়তো ভাববেন যে আমি খামোখা ভয় দেখিয়ে রিসোর্টের গেস্টকে ভড়কে দিচ্ছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের আগেভাগেই সাবধান করে রাখাটা দরকার। মোবারক আর দাঁড়াল না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে সালাউদ্দিন ভয়ার্ত কণ্ঠে বলল, কিরে ভাই, কি সব বলে গেল ছেলেটা? হেসে উড়িয়ে দিল মোস্তাক। আরে ছাড় তো, গ্রামের ছেলে এরা সবাই আধুনিক যুগে ওই কুসংস্কারের মধ্যে ডুবে আছে, এদের ফালতু কথায় পাত্তা দিবি না। এখন যা, ডিনারটা সেরে শুয়ে পড়, সারাদিন যা ধকল গেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 9:30 নাগাদ ওরা শুতে গেল। কিছুক্ষণের মধ্যেই মোস্তাকের নাক ডাকার প্রবল শব্দ আরম্ভ হল। তবে সালাউদ্দিনের চোখে কিছুতেই ঘুম আসছে না, মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছে মোবারকের সাবধান বাণী। কি বলে গেল ছেলেটা? কেনই বা বলল? মনটা কেমন যেন কু ডাকছে। অনেক এপাশ ওপাশ করেও দু চোখের পাতার এক করা গেল না। মনের ভেতরে সমানে একটা অস্বস্তি কাজ করছে। না, এভাবে ঘুম আসবে না। বিছানায় উঠে বসে মোবাইলটা অন করল সালাউদ্দিন। রাত 10:15। খুব পানির তেষ্টা পেয়েছে। গ্লাসে পানি ঢেলে সবেমাত্র মুখে তুলতে যাবে, হঠাৎ হালকা একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ওর ধ্যান ভঙ্গ হল। ক্ষীণ হলেও ওটাকে স্পষ্ট শুনতে পায় সালাউদ্দিন। একটু মনোনিবেশ করতেই সালাউদ্দিন বুঝল আওয়াজটা বারান্দা থেকে আসছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। বারান্দাটা একদম জনশূন্য, শুধু বেতের দোলনাটা অল্প অল্প দুলছে, যেন এতক্ষণ ওখানে কেউ বসেছিল, দোল খাচ্ছিল। সালাউদ্দিন সেটাকে চোখের ভুল ভেবে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল। চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই ধড়মড়িয়ে উঠে বসল সে। বাতাসে ফুরফুর করছে অজানা বুনো ফুলের সুমিষ্ট গন্ধ। এদিক ওদিক তাকাতে গিয়ে চোখটা চকিতে আটকে গেল বারান্দার দিকে। সেখানে 0 পাওয়ারের একটা লাইট ল্যাম্প টিম টিম করে জ্বলছে। সেই মৃদু আলোয় ও লক্ষ্য করল দোলনায় কেউ একজন বসে আছে। পেছন থেকে দেখে মনে হল একটা বাচ্চা মেয়ের অবয়ব। পরনে সাদা ফ্রক, ঘাড়টা একদিকে হেলিয়ে নিথরভাবে বসে আছে বাচ্চাটি। সালাউদ্দিন ফোনটা বের করে ভিডিও রেকর্ড অন করল, যাতে পরবর্তীতে মোস্তাক এটিকে যুক্তি বলে উড়িয়ে দিতে না পারে। ক্যামেরা বারান্দা বরাবর করে সালাউদ্দিন মেয়েটার হাতের দিকে তাকায়। ওর হাতে ওইটা কি? লাইট ল্যাম্পের স্বল্প নীল আলোর মধ্যেও ওই কাঠের বস্তুটা চকচক করছিল। সালাউদ্দিন মৃদুস্বরে বলে ওঠে, কে কে ওখানে? সালাউদ্দিনের ডাকে মেয়েটা ফিরেও তাকাল না। মোস্তাক অঘরে ঘুমাচ্ছে। ওকে জাগানোর দরকার নেই বলে সালাউদ্দিন নিজেই বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোল। মেয়েটা এখনো ওভাবেই পেছন ফিরে বসে আছে। ওর লম্বা খয়েরি চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে উঠছে। গায়ের রং অস্বাভাবিক রকমের বিবর্ণ। মেয়েটা বাঁ হাতে কিছু একটা জিনিস আড়াল করে রেখেছে। অনেক চেষ্টা করেও সেটিকে দেখতে পেল না সালাউদ্দিন। হাই মেয়ে, ওঠো। সালাউদ্দিন ধমকের সুরে বলে, কি হলো? কথা কানে যাচ্ছে না? কি চাই তোমার? কেন এখানে এসেছো? ওঠো বলছি। মেয়েটা তখনও সেভাবেই একদিকে ঘাড় কাত করে বসে রইল। ওর প্রশ্নে কোন রকম কর্ণপাতই করল না। এবার প্রচন্ড রাগ হল সালাউদ্দিনের। মেয়েটার হাতটা ধরে একটা প্রবল ঝাঁকুনি দিল সে, কিন্তু পরক্ষণেই বিদ্যুৎ স্পর্শের মতো ছিটকে দূরে সরে গেল সালাউদ্দিন। ধীর স্বরে সে বলল, আরে হাতটা দেখি আশ্চর্য রকমের ঠান্ডা। এদিকে কাঁধে স্পর্শ পেয়ে মেয়েটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। ওর হাতে ধরা জিনিসটা এতক্ষণে চোখে পড়ল সালাউদ্দিনের।
একটা পেন্সিল। কি চাই তোর? এখানে কেন এসেছিস? হ্যাঁ মেয়ে, শুনছিস আমার কথা? মেয়েটা এতক্ষণ সালাউদ্দিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তবে এবার সে ধীরে ধীরে ওর দিকে মুখ ফেরাল। সেই বিভৎস মুখ দেখে সালাউদ্দিনের সর্বাঙ্গে একটা ঠান্ডা শিহরণ বয়ে যায়। ও হয়তো দুঃস্বপ্নেও এমন ভয়ঙ্কর মুখের কথা কল্পনাও করেনি। বিস্ফারিত চোখে দেখল বাচ্চা মেয়েটার ফ্যাকাশে সাদা মুখটা ডিমের খোলার ন্যায় মসৃণ এবং সমান। চোখ, নাক, ঠোঁট কোনো কিছুরই অস্তিত্ব নেই, ঠিক যেন কেউ ধারালো ছুরি চালিয়ে গোটা মুখটা চেঁচে দিয়েছে। মেয়েটা দৃষ্টিহীনের মতো দুহাত প্রসারিত করে এলো পাথারি হাতড়ে বেড়াতে লাগলো। সালাউদ্দিনের বুঝতে একটু সময় লাগলো না যে এটা কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ে হতবুদ্ধি হয়ে এক পা করে পিছু হটতে লাগলো। এবার মেয়েটা ওর নাগাল পাওয়ার জন্য দুহাত উঁচিয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াতে আরম্ভ করলো। হাতের কাঠের পেন্সিলটা থেকে থেকে ঝলসে উঠছে নাইট ল্যাম্পের দুর্বল নীলচে আলোয়। একটা শব্দ। সন্তর্পণে পেছনে সরতে গিয়ে হঠাৎ সালাউদ্দিনের হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আছড়ে পড়েছে মাটিতে। মেয়েটি ঘাড় ঘোরালো সেই আওয়াজ লক্ষ্য করে দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করলো সেই দিকে। ওই অলৌকিক রূপধারিণী চোখ, নাক, মুখবিহীন প্রেত মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে সালাউদ্দিনের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এসেছে, কিন্তু ও কিছুতেই নিজের পা দুটোকে নাড়াতে পারল না। ক্যামেরা মেয়েটির দিকে রেখেই চিৎকার করে বলল, কে আছিস? আমাকে বাঁচা। যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটোকে পেরেক দিয়ে ঠুকে দিয়েছে। মরিয়া হয়ে পালাতে গিয়ে সালাউদ্দিন হুমড়ি খেয়ে আবারও মেঝেতে পড়ল। মেয়েটা এখন অনেকটা কাছে এসে পড়েছে। মুহূর্তে লেপা মোছা মসৃণ ডিম্বাকৃতি মুখাবয়ব এখন ঠিক ওর সম্মুখে। শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সালাউদ্দিন, ডাকল মোস্তাককে। পর মুহূর্তেই একটা ঝকঝকে ফলা সবেগে নেমে আসে। মেয়েটা তার হাতের পেন্সিলটা বিদ্ধ করে দিয়েছে ওর গলায়। যন্ত্রণায় ছটফট করছে সালাউদ্দিন। ফোনটা পাশে রেখেই পড়ে যায়। সালাউদ্দিনের সে অমানসিক চিৎকার শুনে বিছানায় ধড়মড়িয়ে উঠে বসেছে মোস্তাক। এর পরের ঘটনা আপনারা শুনেছেন। সকালে পুলিশ এসে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে, কিন্তু খুঁজে পায়নি সালাউদ্দিনের মোবাইল ফোন। অনেক তদন্ত হবার পরেও খুনের রহস্য উন্মোচিত হয়নি। বাধ্য হয়ে পুলিশ ওই রিসোর্টকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। মোস্তাক যেদিন ফিরে আসবে সেদিন মোবারককে ডেকে বলে, জ্ঞান আমি সালাউদ্দিনের লাশ দেখে হারাইনি, ওর ফোনে ধারণকৃত ভিডিও দেখে হারিয়েছিলাম। আমি জানি ফোনটা তোমাদের কারো কাছে আছে, তবে এসব পুলিশকে না জানানোর মূল কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। সারা জীবন আমি নিজেই এসব কুসংস্কার বলে আখ্যা দিয়ে এসেছি। যাই হোক, এটা প্রথম ভাগ ছিল, এবং প্রথম ভাগে আমার একটা বিরাট প্রশ্ন ছিল যে সালাউদ্দিন যে মারা গেল এটা তো সে এসে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেনি, রাইট? তাহলে এটা জানলো কিভাবে? এখন বুঝলাম যে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছিলেন মোস্তাক যে কি ঘটনা ঘটেছিল, এবং সেটিকেই সাজিয়ে লিখেছেন আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন রিয়াজ রাজ তিনি। এই ছিল প্রথম ভাগ। পরবর্তীতে মোস্তাকের কাছ থেকে জেনেছে সীমান্ত। এবার শুরু করছি ঘটনার দ্বিতীয় অংশ। 5 মাস পর। হ্যালো, ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পিকিং। স্যার, আমি থানা থেকে নাজমুল বলছি। হ্যাঁ, বলো নাজমুল। সব জায়গায় ফোর্স পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার। ওকে। খুনি প্রত্যেক অমাবস্যার রাতে খুন করতে বেরোয়। সেই হিসেব অনুযায়ী আজ রাতে আর একটা খুন হওয়ার কথা, তবে সেটা যে কোনো মূল্যে আমাদের আটকাতে হবে। আমাদের জন্য কোনো সাজেশন আছে স্যার? যে কোনো সন্দেহভাজন লোককে দেখলে তাকে সঙ্গে সঙ্গে কাস্টাডিতে নেবে। যেহেতু খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই আমরা হলফ করে বলতে পারছি না যে সে নারী না পুরুষ, বৃদ্ধ না কিশোর। তবে খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটা কিন্তু সেই একই, কাঠের পেন্সিল। চোখ কান খোলা রাখবে। যে কারো ওপর সন্দেহ হলে তাকে বিনা বাক্যে আটক করে জেরা করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। আর শোনো, লাস্ট 1 বছর ধরে এই কেসটা গলায় কাঁটার মতো বিঁধে আছে। প্রতি অমাবস্যায় একটা করে হত্যা হচ্ছে এই তল্লাটে।
ধারাবাহিক খুনগুলো আটকাতে আমাদের এই বিফলতার ওপর তলা থেকে অনেক কথা শুনতে হচ্ছে। মেক শিওর যেন এইবার কোনো ভুল না হয়। ওকে স্যার, আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি, আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। হ্যাঁ, আসছি। পুলিশ কোয়ার্টার থেকে বেরিয়ে তাড়াতাড়ি জিপে উঠে বসলেন ইন্সপেক্টর জহিরুল ইসলাম। গাড়ি স্টার্ট দিতে যাবেন, হঠাৎ যেন মনে হলো গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন সাদা ফ্রক পরা বছর দশকের একটা মেয়ে মাথা হেঁট করে বসে আছে প্রস্তর প্রতিমার মতো। গাড়ির ভেতরকার বাতাস কোনো এক বুনো ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে। হ্যাঁ, কে রে তুই? এখানে উঠে বসেছিস কেন? জানিস না এটা পুলিশের জিপ? নেমে যা বলছি। ইন্সপেক্টর সাহেবের কড়া ধমকে মেয়েটা একটুও বিচলিত হল না, শুধু ঘাড়টা একদিকে সামান্য কাত করে নিজের বাঁ হাতটা উঁচিয়ে ধরল। স্ট্রিট লাইটের মরা আলোয় ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পষ্ট দেখলেন সেই হাতে রয়েছে একটা বড় পেন্সিল। নৃশংস কাঠের ফলাটা থেকে থেকে চকচক করে উঠছে। ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্তম্ভিত হয়ে গেলেন। পেন্সিলটা যেন সাধারণ কোনো পেন্সিল নয়, সেটার অগ্রভাগ ধারালো। তার উপর মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা, আর বুনো মিষ্টি ফুলের গন্ধটা রহস্যময় করে তুলেছে পরিবেশটাকে। তিনি রেগে বললেন, তুই কি সেই খুনি? সামান্য একটা বাচ্চা মেয়ে খুন করেছে এতগুলো? সীমান্ত, কইরে তুই? দেখে যা খুনিকে। তার কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ দ্রুত গতিতে ওনার দিকে মুখ ফেরালো। ইন্সপেক্টর যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। মেয়েটির মুখটা স্বাভাবিক নয়, ঠিক যেন কেউ ধারালো ছুরি দিয়ে মুখটা তাকে চেষে দিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে তার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল সশব্দে। তিনি পালাতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন গেঁথে গেছে মাটিতে। তিনি নড়তে পারলেন না। সেই পেন্সিলের ধারালো ফলাটা সবেগে ছুটে আসে। একটি তীক্ষ্ণ যন্ত্রণায় ওনার চোখ অন্ধকার হয়ে যায়। তিনি অনুভব করলেন তার শরীর থেকে উষ্ণ রক্তস্রোত বেরিয়ে যাচ্ছে। মোবাইল থেকে আসা একটানা রিংটোন নাজমুলের ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। স্যার, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, সব ফোর্স রেডি। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই, শুধু একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসছে। নাজমুল অস্থির হয়ে উঠল। স্যার, কিছু হয়েছে? সীমান্ত কোথায় স্যার? আমি এক্ষুনি আসছি। এদিকে অন্ধকার জিপের ভেতরে ইন্সপেক্টর ইসলামের নিথর দেহ পড়ে আছে, আর পাশেই সেই মুখবিহীন মেয়েটি দাঁড়িয়ে, তার হাতে সেই পেন্সিল। বাইরে তখনও বুনো ফুলের মিষ্টি গন্ধ ভাসছে। অমাবস্যার রাত। নাজমুল সাব ইন্সপেক্টর পদে কর্মরত। ইন্সপেক্টর জহিরুল ইসলামের মৃত্যুর পর তাকেই এই রহস্যময় কেসটির ভার নিতে হল। ওপর মহল থেকে প্রচন্ড চাপ আসতে থাকে। খুনের ধারাবাহিকতা থামাতে হবে যে কোনো মূল্যে। কিন্তু কিভাবে? খুনির কোনো চিহ্ন নেই, তার পরিচয় অজানা। সে নারী না পুরুষ, কিশোর না বৃদ্ধ, কিছুই পরিষ্কার নয়। শুধু একটি জিনিস নিশ্চিত, খুনের অস্ত্র একটি পেন্সিল। সীমান্তকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে জানায়, স্যার, আমি ওয়াশরুমে ছিলাম, বেরিয়ে এসে দেখি জহির স্যারের রক্তাক্ত দেহ গাড়িতে। স্যারকে এমন অবস্থায় দেখে জ্ঞান হারাই আমি, তবে আশেপাশে কাউকে দেখিনি। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পুলিশ অফিসার যেহেতু মারাই গেছেন, তিনি তার অভিজ্ঞতার কথা কিভাবে বললেন। আমিও এই পর্যায়ে এসে, অর্থাৎ এতদূর পরে কনফিউশন হওয়ার কারণে রিয়াজ রাজকে ফোন করি এবং তার কাছ থেকে জেনে নেই কিভাবে এই ঘটনাটি অন্যরা জানতে পারল। সেটা রিয়াজ রাজ পরে পরিষ্কার করেছেন। দেখা যাক কতটা পরিষ্কার হয় আপনাদের কাছেও। কোন রকমে এড়িয়ে যাওয়ার মূল কারণ বাচ্চা মেয়েটির ব্যাপারে হোটেল কর্মী মোবারকের থেকে সীমান্ত পূর্বেই জেনেছে। এখন সবটা বললে ওই মেয়ের অস্তিত্ব খোঁজার জন্য সীমান্তকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর সীমান্তর কাছে নেই। তাছাড়া খুনি কোনো জিন ভূত এসব শুনলে সীমান্তকেই না খুনির ট্যাগ লাগিয়ে দেয়। পরবর্তী অমাবস্যার রাত। নাজমুল তার টিমের সদস্যদের নিয়ে থানার ভেতরে বসে আছে। নাজমুল গম্ভীর গলায় বলে, আজ রাতটা খুব সতর্ক থাকতে হবে, কোন রকম ভুল করা চলবে না। তখন কনস্টেবল শওকত বলে, স্যার, আমরা তো সব জায়গায় ফোর্স মোতায়েন করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে। বান্দরবনের এই এলাকাটা এমনিতেই অনেক গভীর, এখানে লোকালয় কম। খুনি ঠিক কোন এলাকা থেকে আসে সেটা বোঝা যাচ্ছে না। নাজমুল মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। এদিকে আবার এলাকাবাসী এটিকে জিন ভূতের কাজ বলে বেড়াচ্ছে।
আমাদের কি তাদের কথা বিশ্বাস করা উচিত? এসব কুসংস্কারে এখন বিশ্বাস আনবো আমরা? কনস্টেবলের কথায় সবাই হেসে ওঠে। নাজমুল আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এতটাই অদ্ভুত যে অবিশ্বাস করাও কঠিন। কোনো ক্লু পাচ্ছি না, কোনো ফরেন্সিক প্রমাণ নেই, শুধু একটা পেন্সিল আর বুনো ফুলের গন্ধ, যা খুন হওয়ার স্থানে প্রতিবারই অনেক বেশি থাকে। অর্থাৎ গন্ধটা কিভাবে পায়, বা প্রত্যেকটা মার্ডার হওয়ার সময়ই যে গন্ধ পেয়েছিল তারা, সেটা কিভাবে পাওয়া যায় সেটা এখন পরিষ্কার হলো। কিন্তু হঠাৎ থানার ফোনটা বেজে উঠল। নাজমুল দ্রুত ফোন ধরে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি রহিম বলছি, লামার চেকপোস্ট থেকে। হ্যাঁ রহিম, কি খবর? স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। একজন মাঝবয়সী লোক, গলায় পেন্সিল বিঁধে আছে। আর কি? স্যার, চারিদিকে বনো ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে। কি, এত তাড়াতাড়ি খুন? আসছি। ফোনটা রেখে নাজমুল তার টিমকে বলল, দ্রুত চলো, লামায় অলরেডি খুন হয়ে গেছে। অমাবস্যার নিকোষ কালো রাত, আকাশে চাঁদ নেই, টিম টিম করে তারারা জ্বলছে, আর নিভে গেল কোনো এক জীবনের জ্বলন্ত প্রদীপ। লামার চেকপোস্টে পৌঁছে নাজমুল দেখল পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে। চারপাশে উৎসুক জনতার ভিড়, সবার চোখ মুখে ভয়। নিহত ব্যক্তির দেহ মাটিতে, গলায় সেই পরিচিত কাঠের পেন্সিলটা বিঁধে আছে, চারপাশে বুনো ফুলের মিষ্টি গন্ধ। কনস্টেবল শওকত বলল, স্যার, লোকটা সম্ভবত একটা ফেরিওয়ালা, এখানে কাছাকাছি কোনো একটা গ্রামের বাসিন্দা। নাজমুল বলল, কেউ কিছু দেখেছে? না স্যার, এই সময় এখানে লোকজনের আনাগোনা কম থাকে। রাত বিরেতে কেউ সাধারণত বের হয় না, বিশেষ করে এই অমাবস্যার রাতে। নাজমুল গভীর চিন্তায় ডুবে যায়। প্রতি অমাবস্যায় এই খুন, একই ধরনের অস্ত্র, বুনো ফুলের গন্ধ। এই খুনি কি আসলে কোনো সাধারণ মানুষ, নাকি অন্য কিছু, কোনো অতিপ্রাকৃত শক্তি? পরের কয়েকদিন নাজমুল একটানা এই কেস নিয়ে কাজ করতে লাগলো। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে গিয়ে সে খোঁজ খবর নিতে থাকে। বিভিন্ন লোককথা ও জিনের গল্পগুলো সে মনোযোগ দিয়ে শোনে, কিন্তু এর কোনোটি এই রহস্যময় খুনের সাথে পুরোপুরি মিলছে না। কিছু গল্পে মুখবিহীন সত্তার কথা থাকলেও তাদের পেন্সিলের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই একজন প্রবীণ মৌলানা সাহেবের সাথে দেখা হয় নাজমুলের। তিনি বহু বছর ধরে এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। নাজমুল তাকে সব খুলে বলে। তিনি নাজমুলকে বলেন, কিছু কিছু জিন আছে যারা অতৃপ্তির কারণে এইভাবে বিচরণ করে, তাদের বিশেষ কিছু চিহ্ন থাকে। নাজমুল আগ্রহী হয়ে বলে, বিশেষ চিহ্ন? হ্যাঁ, এই বুনো ফুলের গন্ধ, মুখবিহীন অবয়ব, এ হয়তো তাদেরই চিহ্ন। এরা এমন জিন যারা অপূর্ণতার কারণে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। আর এই পেন্সিল, এটিও হয়তো কোনো প্রতীক হিসেবে দেখাচ্ছে। হয়তো পেন্সিলের সাথে সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে। হুজুর, হয়তো বললে আমি কিভাবে কি করব? আমি মুসলিম, জিন জাতির উপর আমার বিশ্বাস আছে, কিন্তু চলমান ঘটনার সাথে তাদের সম্পর্ক আসলে কি আছে? মৌলানা সাহেব মাথা নাড়লেন। আমি নিশ্চিত নই বাবা, তবে যদি তাই হয় তাহলে এর সমাধান মানুষের ক্ষমতার বাইরে। এক্ষেত্রে দোয়া আর ইবাদত ছাড়া কোনো উপায় নেই। নাজমুল হতাশার সাথে মাথা নাড়ল। সে একজন পুলিশ অফিসার, তার কাজ যুক্তি আর প্রমাণের ভিত্তিতে অপরাধীকে ধরা। অলৌকিকতার ওপর ভরসা করে এগিয়ে যাওয়া তার পক্ষে কঠিন, কিন্তু কোনো যুক্তি বা প্রমাণ কাজ করছে না। দ্রুত খবর নিতে নিতে নাজমুলের হাতে আসে এক বিশেষ তথ্য, যা অনেকের বলা ঘটনার সাথে মিলে যায় বারবার। নাজমুল অনেকটা নিশ্চিত হয়ে যায় এই কেসের সাথে খুনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এখানে শেষ হল ঘটনার দ্বিতীয় ভাগ। এবার তৃতীয় এবং শেষ ভাগ লিখছি। সীমান্তের কাছে যখন শেষের অংশটি শুনলাম, তখন অমিত দাদার নামটা সে বলে। সাথে সাথে আমি অমিত দাদাকে কল দিতে বলি। ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী পূর্বের ন্যায় আমি এটিকেও ধারাবাহিকতার সাথে মিলিয়ে লিখছি। কচিকাচাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল প্রাঙ্গণ। তাদের সমবেত আবদার, দাদু, ও দাদু, একটা ভূতের গল্প বলো না। অমিত বাবু নিশ্চিত মনে একটা পান মুখে চালান করতে করতে বললেন, শীতের রাত, তার উপরে বাইরে ঝুপঝাপ বৃষ্টি, গল্পের আসর বসালে মন্দ হয় না। তো কেমন গল্প শুনবে তোমরা? অর্ণব লাফিয়ে উঠে বলল, সত্যি ভূতের গল্প। বন বিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী
অমিত চক্রবর্তী প্রায় 5 বছর আগে চাকরি থেকে নিবৃত্ত হয়েছেন। শীতের ছুটিতে তার 2 ছেলে আর 2 মেয়ে এখন বাড়িতে এসেছে এবং তাদের সাথে হাফ ডজন দস্যি ডাকাতের দলও হানা দিয়েছে এই চক্রবর্তী ভিলায়। এই মুহূর্তে অমিতবাবু তাদেরই সমবেত আক্রমণে জর্জরিত। নরম ঠান্ডা রাত, সাথে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি। ঠান্ডাটা যেন অনেক বেড়ে গেছে। সকাল থেকে লাইটটাও নেই। আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে অমিতবাবু বললেন, একই রাতের বেলা, তার উপরে লোডশেডিং, তার উপর আবার ভূতের গল্প। ভয় টয় পাবি না তো? না দাদু, আমরা কেউ ভয় পাই না। সাহসে টকবক করে উঠল 5 বছরের লিলি। অমিত ব্যঙ্গের হাসি এসে বললেন, ভয় পাবি না বলছিস লিলি বুড়ি? আচ্ছা শোন তবে। একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন অমিতবাবু। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তখন আমি সবেমাত্র বন বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছি। শহর ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে থাকার ইচ্ছে নিয়ে এক প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে একটা সাইকেল পড়ে আছে, সাথে একটা চিঠি। চিঠি খুলে দেখলাম সেটি আমার পরিচিত এক ইন্সপেক্টর নাজমুলের। সে লিখেছে, অমিত দাদা, আপনি তো জঙ্গলের সমস্ত আনাচে কানাচে সবকিছু চেনেন। আমার একটি বিশেষ প্রয়োজন আপনার সাহায্যের। আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন দ্রুত? আমি জানলাম নাজমুল সহজে এমন অনুরোধ করে না। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। দেরি না করে সকালেই তার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল আমাকে দেখে প্রথমেই তার সমস্যার কথা বলল। সে জানায়, ইদানিং তার চাকরিরত গ্রামে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। কিছু পর্যটক নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার কারো কারো লাশ পাওয়া যাচ্ছে অদ্ভুত অবস্থায়। গ্রামবাসীরা নানান কল্পকাহিনী ফাঁদছে, কিন্তু সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জঙ্গলের গভীরে থাকা একটি পুরাতন পোড়ো বাড়ির গল্প। এই পোড়ো বাড়ি নিয়ে হাজারো অলৌকিক ঘটনা প্রচলিত। নাজমুল আমাকে বলল, আমি দাদা, আমি কনস্টেবল শওকত আর সীমান্তকে নির্দেশ দিয়েছি ওই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ওরা দুজন বাড়ির সন্ধান পেয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি এখানকার বন জঙ্গল সম্পর্কে অভিজ্ঞ, যদি তাদের সাহায্য করতে পারেন। আমি নাজমুলের কথা শুনে একটু অবাক হয়ে গেলাম। আমার জানা মতে এই জঙ্গলে কোনো পোড়ো বাড়ি ছিল না, কিন্তু যেহেতু নাজমুল জোর দিচ্ছে, আমি তাদের সাহায্য করতে রাজি হলাম। পরদিন সকালে আমি শওকত আর সীমান্তকে নিয়ে সেই বাড়ির সন্ধানে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা সত্যিই একটা পোড়ো বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা ছিল অন্য পাহাড়ের কিনারায়। 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল একটি খরস্রোতা ঝর্ণা। ঝর্ণার স্রোতের কারণে পাহাড়ের দূরত্ব এত বেড়ে গিয়েছিল যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য যে কাঠের সেতু ছিল তা বহু আগেই ভেঙে গেছে। শুধু এই পাহাড় থেকে পোড়া বাড়ির একটা কোণা দেখা যাচ্ছিল। শওকত বলল, স্যার, এই বাড়িতে পৌঁছানোর কোনো উপায় নেই। স্রোত এতটাই তীব্র, পার হওয়া অসম্ভব। আমি পরিস্থিতিটা বুঝতে পারছিলাম। এই অবস্থায় বাড়ি পর্যন্ত পৌঁছানো সত্যি কঠিন। তাই আমি নাজমুলকে জানালাম যে একটি সাময়িক সেতু তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। নাজমুল অত্যন্ত সাহসী এবং দৃঢ়চেতা মানুষ। সে তার দলবল নিয়ে নিজেই ওপারে যাওয়ার জন্য একটি সাময়িক সেতু নির্মাণ করল। 2 দিনের অক্লান্ত পরিশ্রমে একটা বাঁশের সেতু তৈরি হল। সেতু তৈরি হওয়ার পর নাজমুল এলাকার প্রবীণ হুজুরকে নিয়ে আসে। হুজুর দেখতে শান্তশিষ্ট, মুখে লম্বা দাড়ি, চামড়া ফর্সা। নাজমুল বলল, হুজুর, আমরা এই পোড়ো বাড়ির রহস্য উন্মোচন করতে চাই। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। হুজুর মাথা নাড়লেন। তারপর সেই পোড়ো বাড়ির কাছাকাছি গিয়ে একটা আসন বসালেন। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হলেন। আমরা সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে রইলাম নিঃশ্বাস বন্ধ করে, মানে হুজুরের কথা শোনার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। এরপর বলতে শুরু করলেন, এই জিন এখন থেকে নয়, আরো অনেক আগে থেকে 13-14 বছর আগে প্রতি অমাবস্যা রাতে একটা না একটা খুন করত। মাঝখানে 7 বছর এরা বন্দী ছিল। এরপর আবার শুরু করেছে। আগে এলাকার লোকজন খুন করত 10 জনের মধ্যে 1 জনকে, বাকিদের অসুস্থ বা মারধর করে ছেড়ে দিত। এরপর একজন তান্ত্রিকের দ্বারা জিনগুলোকে বোতলবন্দি করা হলে তারা আর কাউকে ক্ষতি করতে পারেনি। কিন্তু পানির স্রোতে পাহাড় ভেঙে যাওয়ায় ওই বোতল পড়ে যায় ঝর্ণার স্রোতে। বোতল ভেঙে ওরা 7 বছর পর আবার মুক্ত হয়। প্রতি অমাবস্যায় তারা যাকে ধরে তাকেই খুন করে। এর মধ্যে বেশিরভাগ ভুক্তভোগী হয়েছে পর্যটকরা। লোকে দেখে পাহাড় ধস, কিংবা পিচ্ছিল খেয়ে হয়তো পর্যটকের মৃত্যু। মূল ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। হুজুরের কথা শুনে নাজমুল সরাসরি হুজুরকে জিজ্ঞেস করল, কিন্তু কেন খুন করে? এই বাড়ি বা কার?
নাজমুলের প্রশ্নে হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, এই বাড়ি একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের বাড়ি। শখ করে 14-15 বছর পূর্বে জঙ্গলের গভীরে তিনি তার পরিবার সহ থাকতেন। তখনকার গ্রামবাসী অত ভালো বুঝত না বলে তারা মনে করত এই লোক জঙ্গল দখল করতে এসেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। পাহাড়ি কিছু লোকজন তাদের ঘর বাড়ি ভেঙে দেবে। ওরা সবাই মিলে অফিসারের পুরো পরিবার হত্যা করে। অফিসারের স্ত্রীর সাথে একটা জাহামুর জাতির জিন ছিল। তার সামনে অফিসারের টেবিলে থাকা পেন্সিল দিয়ে অফিসারের পুরো পরিবার তারা হত্যা করে। এরপর এই বাড়িতেই তাদের সব দেহ পুড়িয়ে দেয়া হয়। বাড়িটা ভেতরে হওয়ায় থানার লোক এটিকে ডাকাত দলের হামলা বলে ভুল করে মামলা ক্লোজ করে দেয়। জাহামুর সহ্য করেনি। এরপর থেকে শুরু হয় তার হত্যাকাণ্ড। হত্যা যারা করেছিল তাদের বহু আগেই খুন করে ফেলেছে জাহামুর। হুজুরের কথা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। নাজমুল কিছুক্ষণ চুপ থাকার পর আবার জিজ্ঞাসা করল, এখন উপায় কি হুজুর? এই জিনকে কোনোভাবে আটকানো যাবে না? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বাড়িতে তাদের লাশের কঙ্কাল এখনো আছে, সেগুলোকে খুঁজে কবর দেয়া লাগবে এবং গ্রামবাসীকে নিয়ে অফিসারের পরিবারের জন্য মিলাদ পড়াতে হবে। আশা করি এতে জাহামুর শান্ত হবে। হুজুরের কথা শুনে নাজমুল আর দেরি করল না। সবাই পোড়ো বাড়ির ভেতরে প্রবেশ করল। অনেক খোঁজাখুঁজির পর তারা সত্যিই কিছু হাড়গোড় খুঁজে পেল, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেগুলি ওই হতভাগ্য ফরেস্ট অফিসারদের পরিবারের সদস্যদেরই। অত্যন্ত শ্রদ্ধার সাথে সে হাড়গোড় সংগ্রহ করল। এরপর গ্রামবাসীর সহায়তায় সেগুলোকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করল। তারপর থেকে আর কখনো অমাবস্যার রাতে খুন হতে দেখা যায়নি। জঙ্গলের সেই পোড়ো বাড়িটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশের রহস্যময় আবহাওয়া অনেকটা কেটে গেছে। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর পর্যটকরাও আবার নিরাপদে আসতে শুরু করল। নাজমুল স্বস্তির হাসি হাসে। আমরা বুঝতে পারছিলাম কিছু রহস্যের সমাধান শুধু আইন দিয়ে নয়, বিশ্বাস প্রথার মাধ্যমেও সম্ভব। সময়কাল 2001 সালের গ্রীষ্মের সময়। সেদিন সাজিদ ভাইয়ের এলাকার এক বড় ভাই অ্যাক্সিডেন্টে মৃত্যুর কারণে ওই বড় ভাইয়ের দাফন ও জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরবেন। এমন সময় তার ফোনে একটা কল আসে, অচেনা নাম্বার। সাজিদ ভাই কলটা এড়িয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, কিন্তু বারবার কল আসার কারণে এক প্রকার বিরক্ত হয়েই কলটা রিসিভ করেন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের ভয়েস, বয়স 20-21 বছর। ওই ছেলে তার পরিচয় দেয়, তার নাম সবুজ। সবুজ একটা সালাম দিয়ে বলে, ভাই, আপনি কি সাজিদ? সাজিদ ভাই সালামের উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি সাজিদ। ভাই, আমি আপনার এক চেনা পরিচিত লোকের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করছি। আমাদের পুরো পরিবার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি আমাদের বাসায় একবার আসুন। আচ্ছা, আমি যাব। সাজিদ ভাই সময় করে 2-3 দিন পর সবুজের দেয়া ঠিকানায় পৌঁছান। সবুজদের বাড়ি যান, সবুজদের সাথে দেখা করেন। সবুজদের বাড়িটাতে কেমন একটা গুমোট ভাব, আর সাজিদ ভাই দেখেন কালো কালো কয়েকটি শেয়াল বাড়ির মধ্যে বসে আছে এবং তাকে দেখে তারা উঠে দাঁড়িয়ে গোঁ গোঁ করতে থাকে। সাজিদ ভাই একটা সূরা পড়ে নিজের গায়ে ফু দেন। এরপর তাকে দাদার রুমে নিয়ে যেতে চাইলে সাজিদ ভাই সবুজকে বলেন, দাঁড়ান ভাই, আগে আমি আপনার সাথে কথা বলতে চাই। সমস্যা কার এ বিষয়ে? তখন সাজিদ ভাইকে ছাদে নিয়ে আসা হয়। সাজিদ ভাই অস্বস্তি অনুভব করেন, একটা খারাপ কিছুর অস্তিত্ব অনুভব করতে পারেন তিনি। সবুজ এবার বলতে শুরু করে। মূলত সমস্যা সবুজের দাদার। দাদার নাম নাইম, উনি একজন ডাক্তার। এই বছর ঈদের ছুটিতে বাড়ি আসেন নাইম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু তিনি ডাক্তার হওয়ায় তাকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হতো। নাইম ও তার স্ত্রী একসাথে হসপিটালের কোয়ার্টারে থাকত। সেদিন নাইমের নাইট ডিউটি ছিল, তাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ডিউটিতে যোগ দেয়। বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার কারণে সেদিনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত। সময় তখন প্রায় রাত 2টার মতো। সেই এলাকার থানা থেকে একটা লাশ আসে। লাশটা সাদা কাপড়ে ঢাকা। নাইম নরমালি কাপড়টা সরিয়ে দেখে একটা লোকের বয়স 50 থেকে 55-র মধ্যে, কিন্তু লাশটা দেখে বোঝা যাচ্ছে বেশিক্ষণ লাশ রাখা যাবে না।
লাশের মাথা একপাশে থ্যাঁতলানো, বুকের কিছু অংশ খুবলে খাওয়া, যেন মনে হচ্ছে কোনো জন্তু খেয়েছে। একটা হাত কাটা ছিল, তাই নাইম আর দেরি না করে লাশটাকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় আর বলে কালকে এটা রেডি করে অবশ্যই দিতে হবে। প্রায় আধ ঘন্টা পর হাসপাতালের একজন স্টাফ এসে বলে, স্যার, ডোমরা লাশ কাটতে চাইছে না, তারা বলছে লাশের সাথে কি যেন একটা সমস্যা। তো নাইমের মেজাজ খারাপ হওয়ায় নাইম নিজে ডোমদের কাছে যায় কথা বলার জন্য। নাইম ডোমদের বলে, কি সমস্যা? এতদিন যাবৎ লাশ কাটছ, আর এখন কি সমস্যা হচ্ছে? নেশা করে আছো তাই কাজে ভুল হচ্ছে নাকি? যাও, গিয়ে কাজ শেষ করো। ডোমরা বলে, স্যার, আমাদের মাফ কইরেন, পারলে চাকরি যাইলে যাজ্ঞা, এই লাশ মোরা কাটতে পারুম না, জান থাকলে কাজ অনেক পামুনে। নাইম ডোমদের জিজ্ঞেস করে, আরে কি হয়েছে একটু বলবে তো? তখন একজন সিনিয়র ডোম বলে, স্যার, আমরা দুজন একটা লাশ কাটছিলাম, তখন দুজন ওই লোকের লাশ রেখে আসে। যথারীতি আমাদের হাতের কাজ শেষ করে ওই লোকের লাশটা টেবিলে তুলেছি। লাশটা কাটার জন্য ছুরি হাতে নিয়েছি, তখন মনে হলো লাশটা একটু নড়ে উঠল। মুহূর্তের জন্য আমরা দুজন চোখের ভুল মনে করে লাশ কাটব, লাশের বুকে ছুরি বসাতেই লাশটা কেমন যেন শটান হয়ে যায়। আমরা ভয়ে দুজনেই পড়ে যাই, আবার দুজনে উঠে লাশটাকে শুইয়ে লাশটার বুকটা ফেরে ফেললাম। ঠিক তখনই লাশটা ওই অবস্থায় আবারও শটান হয়, আর ভয়ে আমরা মর্গ থেকে বেরিয়ে এসেছি সেই কারণেই। নাইম জানতে পারে যে সেই ডোম এক জায়গায় আঘাতও পেয়েছে। সেই ক্ষতস্থানটি তিনি দেখতে চান। সেই ডোম তার ক্ষতস্থানটি দেখায়, সত্যি তার গলার একপাশে হাতের ছাপ। সে দাবি করে এটা তার লাশের কাছ থেকেই সৃষ্টি হয়েছে। নাইম আর ৭-৫ না ভেবে মর্গের দিকে যায় নিজেই পোস্টমর্টম করার জন্য। নাইম পোস্টমর্টম শুরু করে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ নাইম একটা বিড়ালের কান্নার শব্দে পেছন ঘুরে তাকায় আর দেখে একটা কালো বিড়াল ওখানে বসে আছে। নাইম বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, বিড়ালটা যাচ্ছিল না, তাই নাইম এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারে বিড়ালটাকে, আর বিড়ালটা বেশ কিছু দূরে ছিটকে যায়। তারপর সে গড়গড় করতে থাকে, একবার পেছনে ফিরে তাকায়, তারপর চলে যায়। নাইম তখন ওই লাশের হাত সেলাই করছে, এমন সময় সে লক্ষ্য করে লাশের মুখে একটা হাসি। নাইম ৭-৫ না ভেবে কাজ শেষ করে, কেবিনে এসে রেস্ট নিয়ে পরের দিন বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাইম জিজ্ঞেস করে কি হয়েছে। স্ত্রী জানায়, নাইমের স্ত্রী গতকাল রাতে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভাঙে বেড়ালের রাগে গজরানোর শব্দে। শব্দটা বেশ জোরেই হচ্ছিল। নাইমের স্ত্রী বিছানা ছেড়ে শব্দের উৎস খুঁজতে থাকে। ঘরের ডিম লাইটের হালকা আলোতে দেখে ডাইনিং টেবিলের ওপর একটা কালো বেড়াল বসে আছে আর রাগে গজরাচ্ছে। নাইমের স্ত্রী বেড়ালটাকে তাড়াতে গেলে বেড়ালটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একটা কালো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যার মুখে কোনো ঠোঁট বা নাক ছিল না। একটা বড় চোখ ছিল, কান দুটো ছিল বড়, সারা শরীর লোমে ঢাকা, পেছন থেকে একটা বড় লেজ যেটা সামনে পর্যন্ত এসেছে। এটা দেখে নাইমের স্ত্রী এক দৌড় দিয়ে রুমে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শোনা যায়, আর দরজায় অনবরত কিল ঘুষি মারার শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী আল্লাহকে স্মরণ করতে থাকে এবং দোয়া পড়তে থাকে। একসময় ফজরের আজান পড়ায় সবকিছু শান্ত হয়ে যায়। তখন থেকে নাইমের স্ত্রী আর ঘুমায়নি। নাইম সব শুনে তার স্ত্রীকে শান্ত করে বলে, ওসব মনের ভুল, এইসব বলে কাটিয়ে দেয়। নাইম পরদিন ডিউটিতে চলে যাওয়ার পর নাইমের স্ত্রী এক প্রকার ভয়েই রাতে লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন, কিন্তু সেদিন রাতে নাইমের স্ত্রীর ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো আসলো। হঠাৎ চিরচির শব্দ হয়ে ঘরের লাইটটা দপ করে নিভে যায়। নাইমের স্ত্রী এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে আর বাইরে থেকে আসা ল্যাম্প পোস্টের আবছা আলোয় দেখতে পায় ঘরের দেয়ালে টিকটিকির মতো একটা মানব আকৃতির জন্তু ঘুরছে। এরপর এক লাফে সেই জন্তু নাইমের স্ত্রীর সামনে এসে বসে আর লম্বা একটা জিহ্বা দিয়ে নাইমের স্ত্রীর দিকে লিকলিকে জিভটি বাড়িয়ে দেয়। নাইমের স্ত্রীর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই জন্তু আকৃতির অবয়বটা এবার তার চারপাশে ঘুরতে থাকে। নাইমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে নাইম বাড়ি এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা কেউ না খোলায় নাইম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা বেডরুমে গিয়ে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় বিছানার উপরে পড়ে আছে।
নাইম তার স্ত্রীর শরীরের কিছু জায়গায় লালচে ধরনের কয়েকটি দাগ লক্ষ্য করে এবং সে তার স্ত্রীর জ্ঞান ফেরায়। তার স্ত্রী সবকিছু বিস্তারিত জানায়। সেদিন নাইম হসপিটালের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ডিউটি শিফট করে, সেদিনই আবার ডে শিফট ডিউটি করে। সারাদিন কাজ করে, ফলে নাইমের সেদিন টায়ার্ড লাগছিল, তাই বিছানায় শোয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। নাইমের ঘুম ভাঙে রেডিওর শব্দে, কিন্তু সেটা কোনো গানের শব্দ ছিল না। শব্দটা ছিল রেডিওর নেটওয়ার্ক না ধরলে যেমন শব্দ হয় ঠিক তেমন। নাইম ঘুম ভেঙে দেখে তার স্ত্রী পাশে নেই। নাইম শরীরের সব জড়তাকে পেছনে ঠেলে সরিয়ে তার স্ত্রীকে খুঁজতে থাকে। মনে মনে এটাও ভাবতে থাকে, তার ঘরে তো রেডিও নেই, তাহলে রেডিওর শব্দ আসছে কোত্থেকে? সেই সময় তার পরিস্থিতি ছিল এমন যে কোনো তীব্র মাদক সেবন করলে যেমন হয় ঠিক তেমন। নাইম যেন এক প্রকার ঘোরের মধ্যেই হাঁটছে। ঘরের মধ্যে এক সময় ধোঁয়া ভর্তি হয়ে যায়, আর নাইমের মনে হয় সে যেন এক ধোঁয়াময় পৃথিবীতে বন্দী। চারিদিকে ঘুরছে, কিন্তু কোনোভাবেই সেইখান থেকে বের হতে পারছে না। এমন সময় নাইম একটা গর্তের মধ্যে পড়ে যায়। এবার সে দেখতে পায় সে অন্ধকারের মধ্যে শুয়ে আছে, কিন্তু আশেপাশে হাত দিয়ে অনুভব করে চারিদিকে মাটির দেয়াল। পারছে না উঠে বসতে, পারছে না দাঁড়াতে। নাইম বুঝতে পারে যে সে একটা কবরে বন্দী আছে। সে জোরে জোরে চিৎকার করছিল বাঁচার জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে কালেমা পড়তে থাকে আর কাঁদতে থাকে আল্লাহর কাছে তওবা করে। এমন সময় একটা হাত দেখতে পায়, যে হাত দেখে নাইম বুঝেছিল সেই হাতটা তাকে এখান থেকে বের করে বাইরে নিয়ে যেতে সাহায্য করবে। নাইম হাতটা ধরে আর তার অসম্ভব ঘুম পায়। নাইম ঘুমিয়ে যায়। নাইমের ঘুম যখন ভাঙে তখন সে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দোয়া পড়ে ফু দিচ্ছে। নাইমের জ্ঞান ফিরলে নাইমকে ওই বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞাসা করেন, বলো তো বাবা, কি হয়েছিল তোমার সাথে? নাইম বিস্তারিত ঘটনা বলে। আসলে ওই বৃদ্ধ ভদ্রলোকই ছিলেন বেশ কিছু দূরের এক মসজিদের ইমাম। নাইম বলে, গতকাল রাতে আমি ঘুমানোর পর এই সব হয়েছে। তখন ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, তুমি বিগত 15 দিন ধরে এমন অবস্থায় ছিলে। তখন নাইমের স্ত্রী নাইমকে বলে, সেদিন সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু নাইমের ঘুম ভাঙছিল না। তাই তিনি বেশ কিছুক্ষণ ধরে নাইমের গায়ে ধাক্কা দিয়ে ডাকার পরেও নাইমের ঘুম যখন ভাঙে না, তখন নাইমের বন্ধু, যিনি নাইমের সাথে হসপিটালে কাজ করেন, ওনাকে তিনি ডেকে পাঠান এবং তিনি এসে বলেন এইরকম কিছু তিনি আগে কখনো ফেস করেননি। নাইম তখন কোমায় ছিলেন, তাই তার রুমেই যতটা সম্ভব মেডিকেল সাপোর্ট দিয়ে নাইমের চিকিৎসা চলতে থাকে। তার স্ত্রী পরদিন রাতে নাইমের পাশে একটা চেয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় সে ঘরের মধ্যে হাঁটা চলার শব্দ পায় এবং তাতে তার ঘুম ভেঙে যায়। দেখে নাইম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী ভাবে এটা কোনোভাবেই সম্ভব না। তিনি নাইমকে কোনো রকমের টেনে বিছানায় শুইয়ে দেন। নাইমের স্ত্রীর আর বুঝতে বাকি ছিল না যে সমস্যাটি বিজ্ঞান সংক্রান্ত কিছু না, তাদের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটছে। তাই পরের দিন এলাকার এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। উনি বাড়িতে ঢুকেই আল্লাহু আকবার বলে বাড়ির বাইরে এসে নাইমের স্ত্রীকে বলেন, মা, এ আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কাউকে দেখান। এরপর দিন যেতে থাকে, ঘটতে থাকে নাইমের স্ত্রীর সাথে ঘটনা। বেশ কিছুদিন পর ওই বৃদ্ধ ইমামের সন্ধান পেয়ে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা তাকে জানানো হয়। ইমাম আসেন এবং কিছু আমল করতে থাকেন। ইমাম তার জিনদের সাহায্যে নাইমকে একটা পুরনো কবর থেকে তুলে আনেন, যেখানে নাইমের রূহকে বন্দী করেছিল শয়তান। নাইম তার স্ত্রীর কাছ থেকে সব শুনে বিস্মিত হয়ে বসেছিল। এইবার ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, আমার বয়স হয়েছে, তাই আর আগের মতো শক্তি সামর্থ্য নেই। থাকলে হয়তো চেষ্টা করতাম। তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, দেখো আল্লাহর রহমতে সব ঠিক হয় কিনা। আমার জিন খোঁজ নেয়ার চেষ্টা করছে, কিন্তু পায়নি। তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তখন নাইমের স্ত্রী ইমামকে বলেন, আপনার সাথে তো জিন আছে, তারা কিছু করতে পারবে না? ইমাম বলেন, মা, সব জিন সব সময় মোকাবেলা করতে পারে না সবকিছু। নাইম আবার ডিউটিতে যোগ দিলেও সমস্যার সমাধান হয়নি। দিন দিন নাইমের মানসিক অবস্থা খারাপ হতে থাকে, আর তার সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যা শুনলে হয়তো আপনাদের কাছে রূপকথার গল্প মনে হবে,
কিন্তু হ্যাঁ, সত্যি তাই ঘটেছিল তার সাথে, যা বর্ণনা করতে গেলেও কিছু মানুষ যারা এমন কাজ করে তাদের কেউ কেউ শিহরিত হবে। ভয় আমিও পেয়েছিলাম, এটা সত্যি। এবার যা শেয়ার করতে যাচ্ছি গল্প ভেবেই তা মন দিয়ে শুনুন। অর্থাৎ তিনি অনুরোধ করেছেন, আগেই বলেছেন যে রূপকথার গল্পের মতো শোনাতে পারে, উনি অনুরোধ করেছেন যে গল্প মনে করে হলেও শুনুন। চলুন শুনি তার কথা। বেশ কিছুদিন ধরেই নাইম ডিউটি করছিল। সেদিন রাতে নাইমের কেমন যেন শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। চোখ মুখে জল দেওয়ার জন্য সে ওয়াশরুমে যায়। বিছানার কলটা ছেড়ে মুখে জল দিচ্ছিল, এমন সময় সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নাইম পেছন ফিরে তাকাতে কিছু দেখতে পায় না। সে একটু ভয় পেয়ে তাড়াহুড়া করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোবে, কিন্তু ওয়াশরুম কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে। নাইম একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শুনতে পায়। হাসিটা এমন ছিল যে ওয়াশরুমটা লক করে সে খুব মজা পেয়েছে। হঠাৎ তার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে কেউ তাকে ফেলে টেনে সরিয়ে দেয়। নাইম উঠে বসে, কিন্তু কিছু দেখতে পায়নি। তখন হঠাৎ করেই ওয়াশরুমের লাইটটা চিরচিরি শব্দ করে ফেটে যায়। অন্ধকারে নাইম নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। সে ফিল করে আশেপাশে একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন হচ্ছে যে বড় আকৃতির কোনো সাপ চারপাশে ঘুরলে যেমন হবে তেমন। নাইমের ভয়ে হৃদয়টা যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। সে একটু সাহস সঞ্চার করে উঠে দাঁড়িয়ে দরজায় সজোরে লাথি মারতে থাকে। 3-4টা লাথি মারার পর একটা লাথির সাথে সাথে দরজা ভেঙে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার সামনে কালো পোশাক পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের একজনেরও মাথা নেই। নাইম কালো পোশাক পরিহিত সেই মাথাবিহীন অবয়বগুলোকে দেখে উল্টো দিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে, আর পেছনে দৌড়াচ্ছে ওই কাটা মাথা অবয়বগুলো। তার সাথে চারিদিক থেকে অদ্ভুতভাবে ভেসে আসতে থাকে তাচ্ছিল্যের হাসি। নাইম নিজের কান চেপে ধরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াতে থাকে। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। পরদিন নাইমের জ্ঞান ফিরলে নাইম নিজেকে পায় সেই হসপিটালের বেডে যেখানে সে কর্মরত ছিল। সে দেখতে পায় তার স্ত্রী পাশে বসে আছে, আর ডাক্তার বন্ধু আছে সেখানে। তারা নাইমকে জিজ্ঞেস করে কি হয়েছিল। নাইম জানায় সবকিছু। তখন ডাক্তার বন্ধুটি বলে, কি বলো ভাই, তুমি অনেকক্ষণ আসছো না দেখে আমিও 4জন ওয়ার্ড বয় তোমাকে খুঁজতে যাই। ওয়াশরুমের সামনে যাওয়া মাত্রই আমরা দেখি দরজার ভেতর থেকে বেশ কয়েকটা সজোরে লাথি মারলে, তারপর দরজা ভেঙে বেরিয়ে আমাদের দিকে তাকালে আর উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় দিলে। আমরা তোমাকে ধরার জন্য সবাই মিলে তোমার পেছনে দৌড়াচ্ছিলাম। তুমি হসপিটালের বাইরে গিয়ে বাগানের দিকে যাওয়া মাত্রই একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাও, আর আমরা তোমাকে উদ্ধার করি। আসলে নাইম ওয়াশরুম থেকে দরজা ভেঙে বেরিয়ে আসার পর হাসপাতালের কর্মীরাই দেখেন, আর তারাই নাইমের পেছন পেছন দৌড়াচ্ছিল। কিন্তু ওই শয়তানগুলো তাকে জাদু করে ওই সব দেখিয়েছে, এটা নাইম বুঝতে পারে। নাইমের এই মানসিক অবস্থা দেখে হাসপাতাল থেকে তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়া হয়। চিকিৎসার কারণে এই ছুটি এসে পায়। আসলে এ তো আর কোনো ওষুধে সারবে না যে ডাক্তার দেখালেই হবে। নাইম ও তার স্ত্রী বাড়ি ফেরে। নাইমের স্ত্রী কাজের সুবিধার জন্য একটা বুয়া রাখেন যে সব সময় তাদের পাশে থাকবে। সেদিন রাতে নাইমের স্ত্রী ঘুমাচ্ছিল। তখন মধ্যরাত, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভাঙে নাইমের স্ত্রীর। নাইমের স্ত্রী ভাবে এত রাতে কে এলো। নাইমের স্ত্রী উঠে যায় ও দরজা খুলে দেখে নাইমের শ্বশুর মশাই দাঁড়িয়ে। নাইমের স্ত্রী তার বাবাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি এত রাতে এখানে কেন? তখন তার বাবা বলেন, তোর মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চল। নাইমের স্ত্রী জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই তার বাবা হাঁটা শুরু করে। সে দরজা বন্ধ করে বাবার পেছন পেছন হাঁটা দেয়। বেশ কিছু দূর হাঁটার পর সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আর কত দূর? কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না বাবা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ধান ক্ষেত পেরিয়ে একটা ছোট জায়গা, যেটা একটা ছোট পাঁচিল দিয়ে ঘেরা, তার সামনে একটা পুরনো ভাঙা গেট। সেই ভাঙা গেট দিয়ে তার বাবা ভেতরে ঢুকে গেলেন। নাইমের স্ত্রীও তাকে ফলো করে সেখানে ঢুকে যায়। এরপর কয়েকশো পা হেঁটেই দেখেন তার বাবা দাঁড়িয়ে কিছু একটার দিকে তাকিয়ে হাত ইশারা করছে আর মুচকি মুচকি হাসছে। নাইমের স্ত্রী ভালো করে লক্ষ্য করে দেখে একটা জায়গায় মাটি খুঁড়ে স্তূপ করে রাখা, তার পাশে একটা লোক উবু হয়ে বসে কিছু করছে। নাইমের স্ত্রী কাছে গিয়ে দেখে এক চিৎকারে 2 পা পেছনে লাফিয়ে পড়ে মাটিতে। সে দেখে নাইম তার মায়ের লাশের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে।
এবার তার বাবা ওই লাশের পাশে এসে বসে এবং তার মেয়েকে মায়ের মাথাটা ছিঁড়ে দেয় এবং তার মেয়েকেও অংশগ্রহণ করতে বলে। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে সে একটা চিৎকার দেয়, আর তখনই তার ঘুম ভাঙে এবং সে দেখে যে তার সারা শরীর ঘেমে গোসল হয়ে গিয়েছে। তখনই ভোরের আজানের শব্দ আসতে থাকে আর সে উঠে নামাজ শেষ করে। সেদিন বিকেল থেকে বজ্র বিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি হওয়ার কারণে লোডশেডিং ছিল, তাই আর বেশি কিছু রান্না না করে সন্ধ্যার রান্না শেষ করে সে। বসার ঘরে 3 জন মিলে বসে কথা বলছিল, নাইম, তার স্ত্রী ও কাজের বুয়া। কথা হচ্ছিল এই বিনা আভাসে বজ্রপাত নিয়ে, কেন আর কি করে জিনের কবলে পড়ল আর এর থেকে পরিত্রাণের উপায় কি, এসব নিয়ে। এমন সময় রান্নাঘর থেকে বেড়ালের কান্নার শব্দ আসছিল। কাজের বুয়া তাদের বলে, আমি বেড়াল তাড়িয়ে আসছি। বুয়া মোমবাতি হাতে রান্নাঘরে ঢোকেন আর একটা কালো পোশাক পরা মহিলার অবয়ব বুয়ার দিকে পেছন ফিরে ডাস্টবিনের মধ্যে মাথা ঢুকিয়ে কিছু একটা করছে, এটা বুয়া দেখতে পায়। বুয়া ওখানে পৌঁছাতেই কালো অবয়বটা পেছন ফিরে তাকালো। বুয়া দেখল সেই বুয়ার মতো দেখতে একই রকম একটা মহিলা ডাস্টবিন থেকে কাঁচা মাছের উচ্ছিষ্ট অংশগুলো চিবিয়ে খাচ্ছে আর তার মুখ থেকে কিছু উচ্ছিষ্ট চারিদিকে ছিটাচ্ছে এবং সে বুয়ার দিকে খুব রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। এবং এই সমস্ত দেখে কাজের বুয়াটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাড়াতাড়ি নাইম ও তার স্ত্রী এসে ধরাধরি করে তাকে নিয়ে যায় এবং তাকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করে। ভয়ে একসময় বুয়া কান্না করতে শুরু করে। নাইম ও তার স্ত্রী প্রতি রাতে লাইট জ্বালিয়ে আল্লাহর ইবাদত শুরু করে আর দিনের বেলায় ঘুমানো শুরু করে, কিন্তু তাতেও ওই শয়তান রেহাই দেয়নি। ওদের দিনের বেলাও নানা রকম বাজে স্বপ্ন দেখাতে শুরু করে। নাইমের অবস্থা বেগতিক দেখে তার স্ত্রী তার দেওর সবুজকে ফোন করে সবকিছু জানায়। সবুজ তার বাবা ও মাকে জানায় তার বড় ভাই ভাবির সমস্যার কথা। সবুজ আর দেরি না করে সেদিন জোহরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাইম ও তার স্ত্রীকে আনতে। নাইম ও তার স্ত্রী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসেছিল সবুজের আশায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। কলিং বেলের শব্দে নাইম উঠে দরজা খোলা মাত্রই তাজা কাটা মুরগির মাথা কেউ ছুঁড়ে মারে নাইমের গায়ে। নাইম এবার এক প্রকার রেগে গিয়ে বলতে থাকে, কেন কেন আমি কি ক্ষতি করেছি তোর, এভাবে জ্বালাচ্ছিস কেন? এ কথা বলার সাথে সাথেই ঘরের লাইট নিভে যায়। নাইমের স্ত্রী শুনতে পায় নাইমের আর্তনাদ ও ধস্তাধস্তির শব্দ। এমন সময় সবুজ চলে আসে ও দরজা ধাক্কাতে থাকে। নিজে থেকে লাইট জ্বেলে উঠে নাইম মাটিতে লুটিয়ে পড়ে। নাইমের স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সবুজ ও তার ভাবি দুজন মিলে নাইমকে সোফায় বসায় এবং তার অবস্থা তখন ছিল রক্তাক্ত। নাইমকে হসপিটাল থেকে আঘাত লাগা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তারা ওই রাতেই রওনা দেয় নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে। রাত 10:15 মতো বাজে। এমন সময় তারা রাতের খাওয়া শেষ করে এই উদ্দেশ্যে একটা হাইওয়ের পাশে ছোট্ট একটা হোটেলে খাবার আনতে চায়। গাড়িতে ড্রাইভার নাইম ও তার স্ত্রী। সেখানেই তারা খাওয়া দাওয়া সারে আবার রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি সমস্যা করতে শুরু করে। এবার কিছু দূর গিয়ে গাড়িটি বন্ধ হয়ে যায়। গাড়িটা ঘ্যার 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 শব্দ করছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তাই ড্রাইভার ও সবুজ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করছিল। এমন সময় শেয়ালের কান্নার মতো শব্দ আসতে থাকে। ড্রাইভার ও সবুজ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করে। তাড়াতাড়ি ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর নাইম গাড়ির ভিতরে ফিরে আসে এবং গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির বাইরের আবহাওয়াটা উপভোগ করতে থাকে। এমন সময় নাইম ফিল করে নাইমের কানের পাশে একটা অজানা কোনো ভাষায় ফিসফিস করে কেউ একটা কিছু বলছে আর হাসছে। হাসিটা মৃদু ছিল। ভয় লাগাতে নাইম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে। এমন সময় নাইমের পা ধরে এক অদৃশ্য শক্তি টেনে হিঁচড়ে তাকে রাস্তা থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকে। বাকিরা নাইমের চিৎকার শুনতে পেয়ে সবাই মিলে সেই হাইওয়ে থেকে নাইমের দিকে এগিয়ে যায় এবং 3 জন মিলে নাইমকে ধরে ফেলে এবং হাইওয়েতে উঠিয়ে গাড়িতে ওঠায়। তারা সবাই গাড়িতে বসা চেষ্টা করতে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। ড্রাইভার কিছু দোয়া পড়ে স্টিয়ারিং এ ফু দেয়া মাত্রই গাড়ি স্টার্ট হয়ে যায়। তখনই গাড়ির গায়ে যদি কোনো জন্তু ধাক্কা দেয় তাহলে যেমন শব্দ হবে সেই রকম একটা শব্দ হয়। তারা সবাই মিলে জোরে জোরে সূরা কালাম পড়তে থাকে এবং তারপর সবকিছু থেমে যায়। তারা বাড়ি পৌঁছায়। তারপর থেকেই নাইমের অবস্থা আরো খারাপ হতে থাকে। সবুজ সাজিদ ভাইকে বলে, ভাই, এখন আমার বড় ভাই সারাদিন কোমায় থাকার মতো অবস্থায়। আসরের পর উঠে হামাগুড়ি দিয়ে সারা বাড়িময় ঘোরে।
আগে কাঁচা মাছ মাংস খেত, এখন আম্মি জান বড় ভাইয়ের জন্য মাছ মাংস সেদ্ধ করে রাখে। বড় ভাই ঘুম থেকে উঠে সেগুলো খায়, কুকুর যেভাবে খায় ঠিক সেভাবে। এখন অবস্থা খুবই খারাপ। সব শুনে সাজিদ ভাই সবুজকে বলে, চলো তোমার ভাইকে একটু দেখে আসি। সাজিদ ভাই নাইমের রুমে ঢোকে আর রুমের মধ্যে থেকে একটা লাশ পচা গন্ধ পায়। সাজিদ ভাই একাই এই গন্ধটা পাচ্ছিল সেটা সে বেশ বুঝতে পারে। সে নাইমের পাশে গিয়ে দাঁড়ায় এবং লক্ষ্য করে নাইমের মুখে একটা মুচকি হাসি। হাসিতে এটা বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সাজিদ ভাইয়ের এখানে আসা বৃথা। সাজিদ ভাই মুচকি হাসে, সবুজকে বলে, তুমি আমাদের একটু একা ছেড়ে দাও সবুজ। তখনই চোখ বন্ধ অবস্থায় নাইম উঠে বসে। কি একটা অদ্ভুত রকমের সেই ভঙ্গি। সাজিদ ভাই দেখেন দেয়াল থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে আর সিলিং এর ভেতর থেকে কেউ মাথা বের করে উকি মারছে। সাজিদ ভাই মনে মনে তার জিন হুজুরদের স্মরণ করছিল। তখন নাইম ভাঙা ভাঙা গলায় বলে, ও বাবা, দেখো দেখো, ওঝা আসছে আমাকে ঝাড়তে। এই বলে হাসতে থাকে। সাজিদ ভাই একটু তাচ্ছিল্যের স্বরে বলে, ঝাড়াইতে নয়, তাড়াইতে আসছি, বুঝছিস? সমস্যা নেই, সব রোগের ওষুধ আছে। তোদের ওষুধও আল্লাহ মানিক বানিয়েছে, ভাবিস না। এমন সময় সাজিদ ভাইয়ের একজন জিন হুজুর আসে ও সাজিদ ভাইকে বলেন, এখনো সময় হয়নি সাজিদ, ফিরে চলো। তখন নাইম বলে, ওরে বাপরে বাপ, দরবেশ নিয়ে আসছে দেখছি। সাজিদ ভাইয়ের জিন হুজুর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। যথারীতি সাজিদও বিদায় নেয়। সেদিন রাতে নাইমের বাড়ি থেকে সাজিদ কোনো একটা ব্যক্তিগত কাজ সেরে ফিরছিল। এমন সময় সাজিদ ভাই দেখেন তার সামনে একটা কদম গাছ, সেখানে বেশ কয়েকটি লাশ ঝুলছে। সাজিদ ভাই ওদিকে তাকিয়ে সূরা পড়ে শরীর বন্ধ করে নেন। সাজিদ ভাই ফিল করেন পেছনে কিছু একটা প্রদর্শনী চলছে। এই প্রদর্শনী যখন আসছিল তখন সাজিদ ভাই মেইন রোড থেকে মেঠো পথে হাঁটছিল। ওই মাঠের পরে একটা জঙ্গল, তারপর কয়েকটি বাড়ি, এরপরে তার নিজস্ব বাসভবন। সাজিদ ভাই পেছনে তাকায়নি। সত্যি কথা বলতে সাজিদ ভাই সত্যিই ভয় পেয়েছিল। এবার সাজিদ ভাই তসবি বের করে তসবি গুনতে থাকে আর সূরা পড়তে পড়তে মনে মনে জিন হুজুরদের স্মরণ করতে থাকে। কিন্তু তিনি কোনোভাবে তার জিন হুজুরদের কাছ থেকে উত্তর পাচ্ছিল না। এমন সময় সব নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ ভাই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছে এসে পড়েছেন। এবার শুধু শুনতে পাচ্ছিলেন না, এবার দেখতে পাচ্ছিলেন। সাজিদ ভাই দেখে বেশ কয়েকটি লোক যাদের মাথা নেই তারা উল্লাস করছে এবং কেমন একটা অবয়বকে ঘিরে গোল হয়ে ঘুরছে। এমন সময় সাজিদ ভাই ভালো করে লক্ষ্য করে দেখেন ওরই মাঝখানে বসে আছে নাইম। তার দুই চোখ বেয়ে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। তিনি একটা সূরা পড়ে ফু দেন এবং একটা ঢিল ছুঁড়ে মারেন তাদের দিকে, আর তখনই সব ভ্যানিশ। সাজিদ ভাই ভয়ে এক দৌড় দিবেন। এমন সময় সাজিদ ভাইয়ের চলার রাস্তায় মাটির মধ্যে থেকে কনুই পর্যন্ত হাত উঠে এসেছে। সাজিদ ভাই সূরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছেন এবং একসময় বাড়ি পৌঁছান। রাতে এক প্রকার রাগ করে জিন হুজুরদের স্মরণ করেন। একে একে 4 জন জিন হুজুর আসেন। সাজিদ ভাই একটু রাগের সুরেই বলেন, এতবার ডাকার পরেও আপনারা আসলেন না? জিন হুজুরদের মধ্যে একজন বলেন, আরে সাজিদ, তুমি বুঝো না কেন? খামোখা রাগ করছো। ওই শয়তান জাদু করে তোমাকে শব্দবন্দি করে রেখেছিল, আমরা তোমার ডাক শুনতে পাইনি। সাজিদ ভাই বলেন, কিছু জানতে পারলেন? জিন হুজুর বলেন, চিন্তার এমন কিছু নেই, আল্লাহ মালিক সবকিছু ঠিক রাখবেন। দেখো সাজিদ, সমস্যা জটিল হলেও ওর জাদু করা জিনিসগুলো নষ্ট করতে হবে। জিন হুজুর বলেন, কোথায় কোথায় জাদু বস্তু আছে ও কিছু আমল শিখিয়ে দেন। পরদিন সাজিদ ভাই নাইমদের বাড়িতে যায়। তখন রাত 12টা বাজে। সাজিদ ভাই আসন বসান আর 7 মেরু বিশিষ্ট 2টি বলয় বানিয়ে নাইমকে একটা বলয়ের মাঝখানে বসিয়ে সাদা কাফনের কাপড় দিয়ে নাইমকে ঢেকে সেই কাপড়ের ওপর সূরা পড়ে ফু দিয়ে কিছু রিচুয়াল করতে থাকেন। এমন সময় বাড়ির চারপাশ থেকে শোনা যায় শেয়ালের হুহু ডাক আর বিড়ালের কান্নার শব্দ। সাজিদ ভাই দেখেন বাড়ির বাইরে বহু শিয়াল দাঁড়িয়ে রাগে গ্যাঙাচ্ছে, কিন্তু ভেতরে আসতে পারছে না, কারণ উঠানে একসাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন 8 জন জিন হুজুর। এমন সময় বিশাল আকৃতির শেয়ালের পিঠে করে একটা কালো অবয়ব, যার শরীরে কোনো মাথা ছিল না, সে আসে। সাজিদ ভাই তাকে দেখতে পায় এবং জিনদের শিখিয়ে দেয়া আমল করতে থাকে। এবার হঠাৎ করে সেই মাথাবিহীন কালো অবয়বটা কোনো একটা অদৃশ্য কিছু টেনে হেঁচড়ে দ্বিতীয় সমমেরুর বলয়ের মধ্যে আছড়ে পড়ে।
আর সাজিদ ভাইয়ের সেই জিন হুজুর ওই অবয়বকে বলে, দেখলি আল্লাহর কালাম দিয়ে দরবেশ কি করতে পারে? তোর মতো ভীরু কাপুরুষের এই অবস্থা হয়। এবার বল, কেন এই ছেলেটার পেছনে পড়েছিস? সেই অবয়ব এক প্রকার রাগ করে গোঁয়াতে থাকে এবং বলে, বলবো না। সাজিদ ভাই বলে, বলতে তোকে হবেই। এই বলে সাজিদ ভাই একটা ছড়ি দিয়ে বলয়ের ওপর আঘাত করতে থাকে। তখন মার খেয়ে নিস্তেজ অবস্থায় পড়েছিল সেই মাথা কাটা অবয়ব। আর সাজিদ ভাই এক প্রকার হুমকি দিয়েই বলে, শেষ সুযোগ দিচ্ছি, বল, না হলে এখনই মাটিতে গেড়ে দেব। এমন সময় সেই মাথা কাটা অবয়বের অনুগামী 15-20 জনের মতো হবে তাকে বাঁচাতে আসলে সাজিদ ভাইয়ের জিন হুজুররা লাফ দিয়ে তাদেরকে ধরে আছড়ে মারতে থাকে। ঘুষির আঘাতে তাদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। সেই মাথা কাটা বলে, আমি কন্ধ কাটা। আমাকে এক কবিরাজ 4টে খাসির বিনিময়ে পাঠিয়েছিল এই পরিবারের বংশকে নির্বংশ করতে। আমি সে কাজ করে দিয়েছিলাম। সেই কবিরাজ আমাকে মন্ত্র বলে বন্দী করে ফেলে আর আমার দ্বারা এই ধরনের কাজ করিয়ে অর্থ উপার্জন করতে থাকে। একদিন সুযোগ বুঝে ওই কবিরাজকে দিয়ে জিন্দা অবস্থায় ওর শরীর থেকে মাংস খুব লেখে ওকে গলা টিপে মেরে ফেলে ওর হাতটা আলাদা করে দিয়েছিলাম। কবিরাজের পুরো লাশ খেতে পারেনি। এমন সময় ওকে হাসপাতালের লোকজন নিয়ে যায়। আমি ওই লাশ খাবো তাই মর্গে ডোমদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেই, কিন্তু এই নাইম আমাকে আমার সেই আশা পূরণ করতে দেয়নি। নাইমকে দেখে আমার ভালো লাগায় আমি ওর পেছনে পড়েছি। সব শুনে সাজিদ ভাই কন্ধ কাটা অবয়বকে বোতলবন্দি করেন এবং সেই বোতলবন্দি জিন হুজুরদের দিয়ে বলেন, নাইমের বাড়ির থেকে অনেকগুলো জাদুর বস্তু উদ্ধার করে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। আর নাইমের বাড়ির সবাইকে বলে, আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন। এই বলে সাজিদ ভাই বিদায় নেন। নাইমের 6 মাস লাগে সুস্থ হতে, কিন্তু নাইমের হালকা মানসিক সমস্যাটা থেকে গিয়েছিল। এই ছিল নাইমকে নিয়ে লেখা ঘটনা।